বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত মিত্র দেশ ছিল এবং ওইটুকুই। মোদির বিজয় দিবসের পোস্টে পাল্টা মন্তব্য করছে ঢাকা। কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? না, ঢাকা বলাতে আমার আপত্তি রয়েছে। ঢাকা একটা ঐতিহ্যশালী প্রাচীন শহর। আমার পূর্বপুরুষরাও ঢাকাতে ময়মনসিংহে থাকতেন। তুমি যার নামটা নিলে ডক্টর আসিফ নজরুল নজরুল আসিফ, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ছিলেন এবং এখন ইউনূস সরকারের আইন উপদেষ্টা। এটা হচ্ছে নজরুলের বহির্বিশ্বের পরিচয়। বাংলাদেশের প্রতি কটা মানুষ, শিক্ষিত মানুষ, সংবাদ মাধ্যম সবাই জানে যে আসিফ নজরুল সরাসরি হিফাজতে ইসলামের দালাল। আই রিপিট, হিফাজত ইসলামের দালাল। একটা সাম্প্রদায়িক সন্ত্রাসবাদীদের দালাল। সে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ হলো না বিক্ষুব্ধ হলো তাতে আমাদের কিছু আসে যায় না। ওই পুরনো কথা, হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার। সে কুত্তার নাম যদি আসিফ নজরুল হয় আমাদের কিছু আসে যায় না, সে ক্ষুব্ধ হতেই পারে। কলা চুষবো না নিউক্লিয়ার বম্ব লঞ্চ করব সেটা দেখিয়ে দেবো, ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা আলী আহমেদের কথায় স্পষ্ট যে পাকিস্তানের ওপর তারা কতটা ভরসা রাখতে শুরু করেছেন এবং কদর্য ভাষায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলছেন যে ভারত 15 বছর বাংলাদেশকে গাভী হিসেবে ব্যবহার করেছে। আমাদের আরো অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বম্ব আছে এবং তারা দিতেও রাজি আছে, সুতরাং আপনি ব্যবহার করবেন আর আমরা এখানে কলা চুষবো, এটা হয় না। এখান থেকেও নিউক্লিয়ার বম্ব লঞ্চ করা হবে। এটা সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মনে হচ্ছে বাংলাদেশ, ভারতকে রীতিমতো চেতাবনী দিচ্ছে। দেখুন, বাংলাদেশের যা অবস্থা, নিউক্লিয়ার বম্ব তো অনেক দূরের কথা। বাংলাদেশ তাদের সাধারণ নাগরিকদের জন্য ডাল ভাতের ব্যবস্থা করতে পারছে না, ডিমের দাম কমাতে পারছে না, নির্ভর করে ভারতবর্ষের উপর। পশ্চিমবঙ্গ থেকে রফতানি হলে বাংলাদেশের মানুষ ডিম খাবে আর খাসির মাংস খাবে, পেঁয়াজ খাবে। তো এই যে বন্ধু দেশগুলো সেখান থেকে ডিম আনাচ্ছে না কেন? সেখান থেকে নিউক্লিয়ার বম্ব কি আনবে? ভারতবর্ষের আদানি গোষ্ঠীর কাছে 8,000 কোটি টাকার দেনা রয়েছে। ইলেকট্রিক বিল বন্ধ করে দিলে আদানি বাংলাদেশের যে চটকল আর এই যে সমস্ত বস্ত্র শিল্প একদিনে তালা পড়ে যাবে। 70 লক্ষ ফ্যামিলি বাংলাদেশে তারা বস্ত্র শিল্পের উপর নির্ভরশীল। এটা জানো বোধহয় যে বাংলাদেশের বস্ত্র শিল্প সব উঠে আসছে 80% ভারতবর্ষে। শুধু সুরাত বলছে, সুরাতের গত বছরের আর্থিক বছরে যা বস্ত্র শিল্পের ব্যবসা ছিল 25 to 30% ইনক্রিজ হচ্ছে। এই কদিনের মধ্যে ডিসিশন হয়েছে, সমস্ত বড় বড় কোম্পানি উইথড্র করে নিচ্ছে। ভারতবর্ষের রেমন্ড উইথড্র করে নিচ্ছে বাংলাদেশ থেকে তাদের নিবেশ, ইনভেস্টমেন্ট। তো এই অবস্থায় এরা বাংলাদেশের মানুষকে ওই জিঙ্গোইজমের চক্করে ফাঁসাচ্ছে, ধর্মের নাম নিয়ে যে আমরা নিউক্লিয়ার বম্ব করব। পাকিস্তান তো করার চেষ্টা করেছিল, তাতে কি হয়েছে? পাকিস্তানের এখন এই অবস্থা যে 5 কিলো আটার জন্য একজন পাকিস্তানি আরেকজন পাকিস্তানিকে খুন করছে, এই তো অবস্থা। আর ভারত নিউক্লিয়ার বম্ব করেছে, আর ভারত মিলিটারি শক্তিতে পৃথিবীর 4র্থ দেশ, আমেরিকা, রাশিয়া, চীনের পর। অর্থনীতিতে ভারত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ। 2027-এ ভারত পৃথিবীর অন্যতম প্রথম সারির একটা ডেভেলপ কান্ট্রি হচ্ছে। তার সঙ্গে কার কম্পেয়ার করছি? বাংলাদেশ, ক্লাসের ফার্স্ট বয় আর লাস্ট বয়। বাংলাদেশ আগে মানে পরীক্ষায় ন্যূনতম পরীক্ষাগুলো পাস করুক। আর কলা চুষবেন, ওই মেজর জেনারেলকে বলে দেবেন যে উনি যে বৃদ্ধ বয়সে যে পেসমেকারটা সেটাও ভারত থেকে লাগিয়ে নিয়ে গেছেন। আর কলাকে এতটা তুচ্ছতাচ্ছিল্য না করলেও চলবে। ভারতের সব থেকে পূজিত দেবতা হনুমানজি, তিনি কিন্তু ওই কলা খেয়েই পাহাড় উঠিয়ে ফেলেছেন, রাবণকে ধ্বংস করেছেন। আমরা ওই কলা খেয়ে, ওকে কলা খেতে হবে না, আমরা কলা খেয়েই ধ্বংস করবো এই সন্ত্রাসবাদীদের। ওই ধমকিতে আমাদের কিছু আসে যায় না। ভারত জানে ভারত কি করছে, ভারত কি করতে পারে। ওদের ক্ষমতা থাকলে ভারতের মাটিতে ঢুকে যুদ্ধের পরিস্থিতি তৈরি করুক। এমন ভাবে আমরা ওদের টুকরো করব না, ওই কবর দেওয়ার জন্য শরীর খুঁজে পাবে না। সাহস থাকলে আসুক।
দীপাঞ্জন দা, এক্ষুনি আপনি যেটা বললেন যে ভারতের অর্থনীতি কতখানি স্ট্রং এবং 2027 সালে ভারত কিভাবে মানে প্রথম সারির একটা অর্থনৈতিক ডেভেলপড কান্ট্রি হিসেবে নিজেকে প্রকাশ করতে চলেছে, সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে নিশানা করছেন ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান বাংলাদেশের। তিনি বলছেন, মোদীকে বলবো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে, বাংলাদেশের সঙ্গে পাঙ্গা নিলে এটা খুব কস্টলি হবে। তো ভয়ঙ্কর কথা। হ্যাঁ, ওই তো বললাম, এইসব বড় বড় কথা বলার আগে আদানির 8,000 কোটি টাকাটা মিটিয়ে দিই। আর যেটা আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী করে দেখিয়েছিলেন, যে একদিনের জন্য উনি বাংলাদেশে পেট্রাপল সীমান্ত বন্ধ করে দিয়েছিলেন, গোজাডাঙ্গা বন্ধ করে দিয়েছিলেন। এটা যদি সরকারি ভাবে করতে হবে না, সরকারি ভাবে করাটার অসুবিধা আছে, কূটনীতি, রাষ্ট্রনীতি ইত্যাদি প্রভৃতি। সাধারণ মানুষ আজকে বাংলায়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সীমান্তের এই চেকপোস্ট গুলো বন্ধ করে দিক, যে আমাদের এখান থেকে কোনো জিনিস রপ্তানি হবে না। ভারত বিরোধী কথা বলবে, ভারতকে নিউক্লিয়ার বমের ধমকি দেবে, আর আমরা ওদের খাসির মাংস খাওয়াবো, ডিম খাওয়াবো, পেঁয়াজ খাওয়াবো, এটা বন্ধ হোক। 3 দিনে বুঝতে পারবে বাংলাদেশ যে তারা কোথায় আছে, তাদের চীন থেকে চিনি আনতে হবে। এইসব বাজে কথা, এগুলোকে আমরা গুরুত্ব দিই না। ওরা প্রভোগ করার চেষ্টা করছে ভারতবর্ষকে, যেটা চিন্তার বিষয়। আমি নিউক্লিয়ার বম নিয়ে চিন্তা করি না, বাংলাদেশের সমস্যা ক্ষমতা নেই, আর বিক্রি করার জন্য আছে নাকি লুঙ্গি ছাড়া। কিন্তু যেটা আমার চিন্তার বিষয়, সেটা গত 7 দিনে একটা ডেভেলপমেন্ট দেখছি আমরা, যেটা বারবারই আশঙ্কা কিন্তু আমি প্রকাশ করেছি। গত 7 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যশোরে, সিরাজগঞ্জে, বিভিন্ন জায়গায় আল কায়দা এবং দেশ, ইসলামিক স্টেটের মতো অর্গানাইজেশন গুলো সরাসরি পতাকা নিয়ে, তাদের ব্যানার নিয়ে, তাদের ড্রেস পরে লোকজন রাস্তায় নামছে অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে। এইটা হচ্ছে বিপদের ব্যাপার, যে বাংলাদেশ পাকিস্তানের মতো ওই প্রক্সি ওয়ার, যে ছায়া যুদ্ধ ভারতবর্ষের সঙ্গে, সেটা করার চেষ্টা করবে। কিন্তু এটা ওদের বলে দিতে চাই, ভারতবর্ষ গান্ধী বুদ্ধর দেশ। গান্ধী বলেছিলেন যে এক গালে চড় মারলে আরেকটা গাল পেতে দেবে। এই ভারতবর্ষ কিন্তু এখন একটু অন্য নীতিতে বিশ্বাস করে। একটা গালে চড় মারার চেষ্টা করেছিল পাকিস্তান, উড়িতে, পুলওয়ামাতে আমরা সার্জিক্যাল স্ট্রাইক আর বালাকোট করে দেখিয়ে দিয়েছি। ওই বালাকোটে ভারতের ন্যায় বিচারের পরে ওখানে ডেড বডি গুলোকে কবর দেওয়ার মতো অবস্থায় ছিল না। বাংলাদেশ যেন ভুলে না যায় যে ভারতবর্ষের মাটিতে কোন রকম যদি মিস অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে বাংলাদেশ, সার্জিক্যাল স্ট্রাইক করতে আমাদের বেশি সময় লাগবে না। আমরা জানি, আমরা শিখিয়েও দেবো। আমাদের ইসরায়েল হতে হবে না, আমাদের আমেরিকা হতে হবে না। কিন্তু ব্রহ্মাস্ত্র ভারত জানে ব্রহ্মাস্ত্র কি করে ব্যবহার করতে হয়। ক্ষমতা থাকলে একবার করে দেখাক ভারতবর্ষের উপর আক্রমণ। কিন্তু দীপাঞ্জন দা, যেটা এক্ষুনি বলছিলেন যে একটা চিন্তার বিষয় রয়েছে, এবং সেই চিন্তার বিষয়টা আরেকটু বাড়িয়ে দিয়েছে যখন দিনহাটায় পাকিস্তান লেখা মর্টার উদ্ধার হয়েছে একেবারে বাংলাদেশ সীমান্তে। এটা তো মানে রীতিমতো একটা থ্রেট বলা যেতে পারে ভারতের জন্য। আমি এইটাকে ঠিক মনে করছি না, কারণ এই মর্টারটা সম্ভবত এই 71 সালে যুদ্ধ কোনোভাবে পরিত্যক্ত ছিল, সেটা সম্ভবত উদ্ধার হয়েছে। আমি জানি না অ্যাকচুয়াল ঘটনা, সেটা হচ্ছে অন্য, এটা সত্যিকারের চিন্তা। যেটা দেখুন, আমরা বারবার বলেছি, আমি একটা জায়গায় আমি একটা কথা বলবো, জানি না আপনাদের অনেকেই হয়তো ভুরু কুচকে উঠবে। আমি কিন্তু বাংলাদেশের এই সামগ্রিক যে পরিস্থিতি, সন্ত্রাসবাদের দাপাদাপি, সাম্প্রদায়িকতাবাদ, মৌলবাদের যে দাপাদাপি, এটাকে আমি এক জায়গায় ধন্যবাদ দিতে চাই। আজকে বাংলার এবং বাঙালির যে অল্প হলেও চোখ খুলছে, বাঙালি বাংলা মানুষ একটু একটু করে হলেও ভয় পেতে শুরু করেছে। এই ভয়টা দরকার। বাংলার মানুষ এই উৎসবে, দুর্গাপুজো, সামনে ক্রিসমাস, এই ইত্যাদি প্রভৃতি, এইগুলো নিয়ে ব্যস্ত, এবং সাম্প্রদায়িকতাবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদকে তারা কিছুতেই গুরুত্ব দিতে চাইতো না। আজকাল ধীরে ধীরে দিচ্ছে। এখন ভয় ওইখানে যে গত 12-14 বছর ধরে অঢেল অবাধ যে অনুপ্রবেশ ঘটেছে পশ্চিমবঙ্গের অন্তত 7টা-8টা জেলা,
দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এই পুরো বীরভূমের একটা বড় অংশ যেভাবে ডেমোগ্রাফি জনবিন্যাস বদলে গেছে এই অবাধ অনুপ্রবেশের জন্য, রোহিঙ্গাদের জন্য, এটা আমার জন্য একটু চিন্তার ব্যাপার। এটা নিয়ে আমি ভাবছি এবং আমি নিশ্চিত ভারত সরকার যথোপযুক্ত পদক্ষেপ নেবে এবং পশ্চিমবঙ্গ সরকারের শুভবুদ্ধি হবে। দেখুন, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস ছিল, আছে, থাকবে, গণতন্ত্রের একটা অঙ্গ, থাকা উচিত। কিন্তু যেখানে রাষ্ট্রীয় সুরক্ষা, সেখানে যদি রাজ্য আর কেন্দ্র একসঙ্গে কাজ না করে, তাহলে কিন্তু আমাদের একদিকে খুব বড় বিপদ আছে এই জায়গাটাতে, এই প্রক্সি ওয়ার, সন্ত্রাসবাদ। এটা ভয়ঙ্কর যে বাংলাদেশের যে মেসেজ এরা পাচ্ছে, পশ্চিমবঙ্গে যেভাবে স্লিপার সেলস রয়েছে, যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ করা হয়েছে, হাজার হাজার অনুপ্রবেশকারী রয়েছে, এরা যদি কোনোভাবে ভারত বিরোধী ষড়যন্ত্র করে, রাষ্ট্রীয় সুরক্ষা ভারতে যদি বিপন্ন করার চেষ্টা করে, সেটা সত্যিকারের বিপদ। এবং এটাকে মানুষকে সচেতন হতে হবে, শুধু আর্মি, পুলিশ, প্যারামিলিটারি, কমান্ডো দিয়ে নয়, মানুষকে সচেতন হতে হবে, মানুষকে এগিয়ে আসতে হবে। দীপাঞ্জনদা, আপনি যেটা বললেন যে ভয়ের কথা আপনি বললেন, বিপদের কথা বললেন, ঠিক সেই রকম ধরনেরই বিপদের দাবি কিন্তু করছেন অধীর চৌধুরী, কংগ্রেস নেতা। তিনি সাংবাদিক বৈঠক করে বলছেন যে ঘৃণ্য চক্রান্ত করছে বাংলাদেশের মৌলবাদ, পাকিস্তান চীনের সঙ্গে। দেখে মনে হচ্ছে এটা একটা ছোট্ট জায়গা চিন্ময় কৃষ্ণ দাসের, কিন্তু আদতে তা নয়, এটা প্রতীকী। এই বাংলাদেশ ভারতের জন্য বড় বিপদের কারণ হতে পারে, কারণ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, যে কোনো দিন বাংলাদেশ মুর্শিদাবাদও দাবি করতে পারে। ভয়ঙ্কর বিপদের দিন আসছে। আপনি এর সঙ্গে এগ্রি করেন? দেখুন, অধীর বাবু এই কথাটা বলেছেন, উনি একজন অভিজ্ঞ প্রবীণ রাজনীতিবিদ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু উনি যে রাজনৈতিক দলটাতে রয়েছেন, সেই কংগ্রেসের যে ভদ্রলোক প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, রাহুল গান্ধী, একবারও ওনার মুখ থেকে আপনি শুনেছেন যে বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দু নির্যাতন হচ্ছে, ভয়াবহ অত্যাচার হচ্ছে, একবারও শুনেছেন? কংগ্রেস একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছিল, বাংলাদেশের সংখ্যালঘু, হিন্দু শব্দটা বললে ওদের সব আপত্তি আছে, এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার, তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষেও নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার, দুটোতেই সেম কনসার্ন দেখাচ্ছে। এই হচ্ছে কংগ্রেসের অফিসিয়াল স্ট্যান্ড। রাহুল গান্ধী একবারও কিন্তু এই কথা বলেননি যে বাংলাদেশে যেটা হচ্ছে সংখ্যালঘু হিন্দু নির্যাতন, সাম্প্রদায়িকতাবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ যেভাবে মাথাচাড়া দিচ্ছে, ভারতের জন্য বিপদ না। উনি এখনো 1 পয়েন্ট প্রোগ্রাম, আদানির সঙ্গে মোদির কি সম্পর্ক, বিজেপির কি সম্পর্ক, সে নিয়ে লড়াই করে যাচ্ছেন। ওনার বোন প্রিয়াঙ্কা গান্ধী প্রথম দিন তো গেলেন প্যালেস্টাইন নাম লেখানো একটা ব্যাগ নিয়ে লোকসভায়, সেই নিয়ে যখন সমাজ মাধ্যমে কথা উঠলো প্রচুর, তারপরের দিন উনি বাংলাদেশের নিয়ে ব্যাগ নিয়ে বেরোলেন। এই জোকারিটা না করলেও পারেন, একটু সিরিয়াস পলিটিক্স করুন। এবং এই অধীর বাবুর মতো নেতাদের দেখে ওনারা শিখুন যে রাজনীতির বাইরেও দেশ বলে একটা কিছু ব্যাপার আছে, এটা শিখতে হবে। বিরোধীদের খুব সমস্যা এই জায়গাটাতে। দীপাঞ্জন, একটা শেষ প্রশ্ন করব যে একটা সময় আমরা জানতাম যে মুহ মে বিড়ি হাত মে পান, ছিন কে লেঙ্গে পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান, এরকম সামথিং কিছু একটা স্লোগান দেওয়া হয়েছিল, এবং গান্ধীজিও বলেছিলেন যে যদি দেশ ভাগ হয় তাহলে আমার শরীরের ওপর দিয়ে, মৃতদেহের ওপর দিয়ে ভাগ হবে। কিন্তু আলটিমেটলি দেশ ভাগ হয়েছিল, যেটাকে সবাই মনে করেছিল অলীক স্বপ্ন, সেটা হয়েছিল। ঠিক সেই রকম ভাবেই বাংলাদেশও কিন্তু বারবার বিভিন্ন রকম কথা বলছে, যেমন বলছে কখনো কলকাতা 4 দিনের মধ্যে দখল করে নেব। এবারে দিল্লি দখলের ডাক দেওয়া হচ্ছে যে ভারত যদি বেয়াদবি করে তাহলে দিল্লি ধরে টান দেব, এমন ভাষা প্রয়োগ করছেন ইসলামী ধর্মগুরু মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আমরা এখন যে বিষয়টাকে ভাবছি যে খুব সিলি, সেই বিষয়টা কি সত্যি এতটা সিলি? সেটা কি সত্যি ভয়ের নয়? কি মনে হয় আপনার? দেখুন, মুমে পান বিড়ি যে বললেন, যেটা ছিনকে লেঙ্গে পাকিস্তান, সেটা যখন করেছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, এটা ভারতবর্ষে বা বাংলার মানুষ তো ভুলে গেছে গোপাল পাঠার নাম। একা গোপাল পাঠাকেই ওরা সামলাতে পারে, ও ছিনকে লেঙ্গে পাকিস্তান তো অনেক দূর কি স্বপ্না। আর এই 75 বছর পরে এই মিস অ্যাডভেঞ্চার যদি আরেকবার করতে চায়, তাহলে এরা বুঝে যাবে যে কোথায় আছে এরা। দেখো, সমস্যাটা হচ্ছে, আবার বলি, সমস্যাটা এই সন্ত্রাসবাদীদের নিয়ে নয়, এদের আমরা তো বুঝে নেব। সমস্যাটা হচ্ছে ভারত
গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, যারা সংখ্যালঘু ভোট এবং যারা প্রকাশ্যে বলছে সংখ্যালঘু, সেই মানুষরা যদি রাষ্ট্রীয় সুরক্ষার বিনিময়ে তারা ভোটের রাজনীতি করে, সেটা হচ্ছে চিন্তার ব্যাপার। সেটা মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। ওই যে বললাম, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শুধু আর্মি প্যারামিলিটারি কমান্ডো দিয়ে হবে না, সেখানে মানুষকে দরকার। সেখানে মানুষ কি চাইছে। মানুষ যদি মনে করে দুধেল গায়ে লাথি খাবো, আর তাহলে দুধেল গায়ে লাথি খেতে হবে। বাট দুধেল গায়ে যখন লাথিটা মারবে, তার পরিণাম কি সেটা আজকে বাংলাদেশ বুঝছে, এবং আরো ভয়ঙ্কর ভাবে বুঝবে। বাংলার মানুষ যদি এখনো না জাগেন, এই দিন আসছে যেদিন নিজেদের সন্তান সন্ততিদের প্রাণ তাদের বিপন্ন হবে। তাদের রাজনীতি ছেড়ে দিন, সমাজ ধর্ম কিচ্ছু করতে পারবেন না। যেরকম ভাবে বাংলাদেশে মাইক নিয়ে প্রচার হচ্ছে যে মহিলারা বাজারে যাবেন না, এবং বাজারে দোকানদারদের বলা হচ্ছে মহিলারা আসলে আপনারা জিনিস বিক্রি করবেন না। এই জায়গায় বাংলাদেশ চলে আসছে। আমি কিন্তু বারবার বলেছি, বহু বছর ধরে বলে যাচ্ছি, এই তালিবান টেরোরিস্ট দেখতে আপনাকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান যেতে হবে না। টেরোরিস্ট আপনার বাড়ির পাশে এসে দরজায় নক করবে, সেই পরিস্থিতি কিন্তু এসে গেছে। এখনো বলছি, সাধু সাবধান, না হলে বিপদ আছে, ভয়ঙ্কর বিপদ আছে। এগিয়ে আসতে হবে মানুষকে।